রাত যখন গভীর হল, তখন আমি স্যারের রুমের দরজা খুলে আস্তে আস্তে স্যারের রুমে প্রবেশ করলাম। স্যারের রুমে প্রবেশ করে স্যারের মায়াবী চেহারাটা খুব ভালোভাবে দেখতে শুরু করলাম। হঠাৎ করে অনুভব করলাম স্যার ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে স্যার তার নিজের রুমে আমাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। তারপর স্যার আমাকে বলল, সাইমা, তুমি এখানে কি কর? এ কথা বলার সাথে সাথে অন্যরকম দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। সেদিন রাতে মূলত স্যারের এখানে আমি একটা শর্ট জামা পরে গিয়েছিলাম। আমি বললাম, স্যার, আপনি কি বুঝেন না এত রাতে একটি মেয়ে আপনার এখানে কেন এসেছি? তারপর স্যার বলল, ওফ সাইমা, বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম কেউ যেন আমাকে পিছন থেকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল। ধাক্কাটা এমনভাবে দিয়েছিল, আমি খাটের উপরে পড়ার সাথে সাথেই মাথাটা কেমন জানি চক্কর মেরে আমি পড়ে গেলাম। তারপর স্যার আমার সাথে যা করল বন্ধুরা, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি সাইমা আক্তার পুতুল। আমার ডাক নাম পুতুল। আমার বর্তমান বয়স 25। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল মাত্র 14। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার বাবা একজন ব্যবসায়ী। ব্যবসায় কাজে তিনি প্রায় বেশিরভাগই দেশের বাইরে থাকতেন। আমার মা একজন গৃহিণী। আমি পড়ালেখায় খুব একটা ভালো ছিলাম না। তাই আমার মা বাবা ঠিক করল আমার জন্য বাড়িতে একজন লজিং মাস্টার রাখবে, যে নাকি সব সময় আমাকে পড়ালেখা করাবে, সব সময় আমাকে দেখাবে। আমার মা বাবার সিদ্ধান্ত অনুযায়ী আমার জন্য বাড়িতে একজন লজিং মাস্টার রাখল। লজিং মাস্টারটি দেখতে খুব হ্যান্ডসাম, অনেক সুন্দর ফর্সা, তবে একটু লাজুক টাইপের। লজিং মাস্টারকে দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং প্রকৃতপক্ষে সে খুব মেধাবীও বটে। সে সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে। গ্রামের বাড়ি মফস্বল এলাকায় বিধায় শহরে পড়ালেখা করার জন্য সে আমাদের এখানে এসেছে। আমরা শহরে থাকি, আর আমরা যে শহরে থাকি সে শহরে সে একটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। প্রথমত সে মেসে থাকত, তারপর আমার আম্মু আব্বুর সিদ্ধান্ত অনুযায়ী সে আমাদের পাশেই আমাদের গেস্ট রুমে থাকে। আমার আব্বু তো বাড়িতে থাকত না, ব্যবসার কাজে ব্যস্ত থাকত। আমাদের বাসায় কোনো পুরুষ লোক ছিল না। আমাদের বাসার লজিং মাস্টার কাজ ছিল আমাকে পড়ানো আর টুকটাক বাজার সদাই করা, আর তার নিজের পড়ালেখা। ওহো বন্ধুরা, তোমাদেরকে তো আমি আমার লজিং মাস্টারের নাম বলতে ভুলে গেছি। তার নাম হচ্ছে আদিলুর রহমান। অত্যন্ত সহজ সরল একটা লোক, কথা খুব কম বলে, কিন্তু প্রচণ্ড মেধাবী। যাই হোক বন্ধুরা, সে প্রতিদিন আমাকে পড়ায়। আমিও খুব মনোযোগ সহকারে পড়ি। আসলে তার পুরানোর কৌশল অত্যন্ত চমৎকার ছিল। আমি দুর্বল ছাত্র ছিলাম, তারপরও আমি তার পড়ানোর কৌশল খুব সহজেই বুঝতে পারতাম। এইভাবে পড়তে পড়তে আমি প্রায়ই আমার লজিং মাস্টারের নিকট 2 থেকে 3 মাস বললাম, মোটামুটি আমি অনেকটা এগিয়ে গেছি তার পড়ানোর ফলে। কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আমার লজিং মাস্টারকে দেখে আমার খুব ভালো লেগে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তার এখানে 3 থেকে 4 মাস পড়লাম। এই 3 থেকে 4 মাসের ভিতরে আমি তাকে যতটুকু চিনলাম, সে কোনোদিন একটি সেকেন্ডের জন্য আমাদের দিকে বাজে নজরে তাকায়নি। আস্তে আস্তে কেমন করে যেন আমি আমার লজিং মাস্টারের প্রেমে পড়ে যাই। কিন্তু আমি তো মাত্র ক্লাস 8-এ পড়ি, সে কি আমাকে গ্রহণ করবে? আর তাছাড়াও তাকে আমি বলতে দ্বিধাবোধ করতেছি, কারণ সে তো আমার চাইতে বয়স অনেক বড়। যতই দেখছি তাকে, ততই তার প্রেমে পড়ে যাচ্ছি। কি করব বুঝতে পারছিলাম না। বয়স কম ছিল তো, তাই ভেবে পাচ্ছিলাম না কি করব। আবেগী মন ছিল তখন বন্ধুরা আমার। কিন্তু লজিং মাস্টারকে তো আমার খুব পছন্দ হয়েছে। যেভাবেই হোক তাকে আমার প্রেমের ফাঁদে ফেলতে হবে, যে কোনো কিছুর বিনিময় হোক।
আমি তাকে চাই। বয়স তখন 14 আমার। রঙিন স্বপ্ন, রঙিন সব কিছু। যেদিকেই তাকাই শুধু রঙিন রঙিন মনে হয়। রাতে পড়তে বসে শুধু স্যারের কথাই মনে পড়ে। কি করি বুঝতে পারতেছি না। কিভাবে স্যারকে বলি, স্যারকে কিভাবে আপন করে পেতে পারি। এই চিন্তা করতে করতে হঠাৎ করে মাথার মধ্যে একটা আইডিয়া এলো। ভাবলাম স্যারের সাথে আমার এমন কিছু করতে হবে যাতে স্যার আমার প্রতি আকৃষ্ট হয়, আমার দিকে ভালোবাসার নজরে তাকায়, মায়া নজরে তাকায়। তাহলে হয়তো স্যারকে আমার পক্ষে দুর্বল করা সম্ভব। পরের দিন আমি একটি জিন্সের প্যান্ট আর একটি টি শার্ট পরলাম, যাতে আমাকে খুব আকর্ষণীয় লাগে। আমার সবকিছু যেন খুব ভালো করে বোঝ যায়, সে যাতে আমাকে খুব ভালো করে অনুধাবন করতে পারে। যেই চিন্তা সেই কাজ। পরের দিন খুব ফ্রেশ হয়ে খুব ভালো করে সেজেগুজে, মানে নিজেকে খুব আকর্ষণীয় করে স্যারের সামনে পড়তে বসলাম। আর সেই সাথে একটি বিদেশি সুগন্ধি আমার জামাতে খুব ভালো করে লাগিয়েছিলাম। আমি স্যারের কাছে পড়তে গেলেই স্যার আমার গায়ের এত সুন্দর সুগন্ধি দেখেই একটু ভালো করে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছি। আর আমি যে এত সুন্দর করে সাজুগুজু করে আমার আকর্ষণীয় সবগুলো যাতে বোঝা যায় এমনভাবে সাজগোজ করে গেলাম। তা দেখে স্যার আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি বললাম, স্যার কি দেখছেন? তখন স্যার একটু ততভত খেয়ে গেল। তখন আমি স্যারকে একটু মজা করে বললাম, স্যার দেখুন, একটু ভালো করে দেখুন আপনার রাজকুমারীকে। আপনি চাইলেই এই রাজকুমারীর মালিক হতে পারেন। আপনার জন্য সকল দুয়ার খোলা। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে স্যার যেন একটু শরমের ঘাবড়ে গেল। এত লাজুক টাইপের মানুষ আমি আমার জীবনে দেখি নাই। যাই হোক, সেদিন পড়তে বসে স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে মাঝে মধ্যে দেখলাম তাকিয়ে রইল। মনে মনে ভাবলাম, আমার ঔষধে কাজ হয়েছে। এভাবে স্যারকে আমি আমার প্রতি আকর্ষিত করার চেষ্টা করছি। কিন্তু স্যার তার দিক থেকে ছিল খুব অটল। এভাবে চেষ্টা করতে করতে প্রায় 3 থেকে 4 মাস চেষ্টা করলাম। তারপরও স্যারকে কোনোভাবেই আমার প্রেমের ফাঁদে ফেলতে পারি নাই। তারপর একদিন ভাবলাম, যেভাবেই হোক আমি আমার লজিং মাস্টার অর্থাৎ আমার স্যারকে আমার প্রেমে ফেলতেই হবে। কোনোভাবেই যখন আমি আমার স্যারকে আমার প্রেমের ফাঁদে ফেলতে পারছিলাম না, তখন বাধ্য হয়ে একদিন গভীর রাতে স্যারের রুমে গিয়ে আমি প্রবেশ করলাম। আস্তে আস্তে আমি দরজা খুলে প্রবেশ করলাম। তখন আমার আব্বু আম্মু ভাই বোন সবাই ছিল ঘুমানোর অবস্থায়। স্যারের রুমে ঢুকে প্রথমত আমি লাইটটা অন করলাম। লাইটটা অন করে ঘুমানো অবস্থায় ঘুমন্ত মুখটার প্রতি খুব ভালো করে নজর দিয়ে অনেকক্ষণ চেয়ে রইলাম। আমি যখন স্যারকে দেখতে ব্যস্ত মায়ার নজরে অনেকক্ষণ চেয়ে রইলাম। চেয়ে থাকার কিছুক্ষণ পর দেখলাম লাইটের আলোতে স্যারের ঘুম ভেঙে যায় এবং সে চোখ মিলিয়ে আমাকে দেখতে পায়। গভীর রাতে তার রুমে আমাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। আমাকে দেখে সে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, পুতুল, তুমি এখানে কি করছো? যাও, এখান থেকে যাও। কেউ দেখে ফেললে আমার কলঙ্ক হয়ে যাবে, আমার বদনাম হয়ে যাবে। আমি বললাম, স্যার, আপনি কি আমার মনের ভাষা বুঝেন না? আপনি কি আমার আবেগ বোঝেন না? আপনি কি আমার ভালোবাসা বুঝেন না? এত রাতে একটি মেয়ে কেন আপনার কাছে এসেছে? আপনি বুঝেন না? নাকি বুঝেও না বুঝার ভান করছেন? আর কত কষ্ট দিবেন আমাকে? আজকে যদি আপনি আমার ভালোবাসা গ্রহণ না করেন, তাহলে আমি আর এখান থেকে যাব না। কোনোভাবেই যাব না। যা হবার হোক। আমি আপনাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আপনি আমার অন্তরে গিতে গেছেন। আপনাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না। আমি অনেক চিন্তা করে দেখেছি। আমার মান সম্মানের চাইতে আপনি বড়। আপনাকে হারালে আমি শেষ হয়ে যাব। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে স্যার শুধু হাঁ করে তাকিয়ে রইল। কিছুই বলল না। কিছুক্ষণ চুপ করে থাকার পর স্যার আমাকে বলল, আচ্ছা সাইমা, তুমি এবার যাও। আমি বিষয়টা কালকে ভেবে দেখছি। আমি বললাম, না, কালকে না। আপনাকে যা বলার আজকে বলতে হবে। নাইলে আমি এখান থেকে যাব না।
আমার এই একঘেয়েমি দেখে স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে সাইমা, যাও, আমি তোমাকে ভালোবাসি, এবার তুমি যাও। আমি বললাম না, আপনার মুখের কথায় আমি বিশ্বাস করি না। আপনি যে আমাকে ভালোবাসেন, এর একটি প্রমাণ আমাকে দিতে হবে, নইলে আমি এখান থেকে যাব না। আমার কথা শুনে স্যার খুব হতবাক হয়ে বলল, আচ্ছা ঠিক আছে সাইমা, কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? তারপর আমি বললাম, স্যার, আপনি আমার সাথে আজকে রাতে একটি কাজ করতে হবে। যদি এই কাজটি করেন, তাহলে ভাববো আপনি আমাকে ভালোবাসেন। আপনি আমাকে কোনোদিন ছেড়ে চলে যেতে পারবেন না। তখন স্যার আমাকে বলল, কি কাজ সাইমা? কি করলে তুমি খুশি? তারপর আমি স্যারকে বললাম, স্যার, এই গভীর রাতে একটি ছেলে, একটি মেয়ে, একাকিত্বে, একটি রুমে কি চাইতে পারে তা আপনি বুঝেন না। স্যার আমাকে বলল, সায়মা প্লিজ, আমার মাথায় এখন কোনো কাজ করতেছে না। কি চাও তুমি? আমাকে একটু খুলে বল। আসলে আমার স্যার যে এত বোকা, তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। এত বয়স হয়ে গেছে, কিন্তু প্রেম কি জিনিস, আবেগ কি জিনিস, কিছুই তার মধ্যে নেই। আমি ভাবলাম এটাই তো আমার জন্য ভালো হলো। তার এখানে আমি আমার প্রেমের ফুল ফুটিয়ে তুলব, যেখানে রাজত্ব করব শুধু আমি একলা। তারপর আমি স্যারকে বললাম, ও স্যার, তাহলে আপনি কিছুই বুঝতেছেন না। আপনি আমার সাথে কি করতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মোবাইলটা দেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি আমার সাথে এখন এই মুহূর্তে কি করলে আমি খুশি। তারপর স্যার বাধ্য ছেলের মত তার মোবাইলটা আমার এখানে দিয়ে দিলেন। আমি একটি সাইটে ঢুকলাম। ঢুকে গিয়ে আমি তাকে কিছু অন্যরকম ভিডিও ফুটে দেখালাম। স্যারকে এইসব ভিডিও ফুটেজ দেখানোর পর স্যারের মধ্যে একটু অন্যরকম অনুভূতি আমি লক্ষ্য করলাম। তারপর স্যার আমাকে বলল, সায়মা তুমি এত কিছু জানো কিভাবে? আমি বললাম, স্যার, আমি একটা উন্নত ফ্যামিলিতে বড় হয়েছি, আর দুনিয়ার এই সব কিছু আমি খুব ভালো করেই জানি। আমার অভিজ্ঞতা আর এক্সপেরিয়েন্স দেখে স্যার তো অবাক হয়ে গেল। তারপর আমি স্যারকে বললাম, স্যার, আরেকটা মজার জিনিস পেয়েছি, প্লিজ স্যার এটা একটু দেখেন। স্যার এটা প্রথম 2 থেকে 4 মিনিট খুব ভালো করে মনোযোগ সহকারে দেখল। দেখার পর দেখি স্যারের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেল। আমি বুঝতেই পারলাম না, এত একটা শান্ত মানুষ কিভাবে অশান্ত হয়ে উঠল। কিছুক্ষণ পর স্যারের মধ্যে ভিন্ন এক রূপ দেখতে পেলাম, যে রূপটাই মূলত আমি স্যারের কাছ থেকে প্রতিনিয়তই আশা করতাম। প্রথমত আমি ভেবেছিলাম স্যার হয়তো খুব সহজ সরল, সে খুব একটা বেশি বোঝে না। কিন্তু যখন তার পুরোপুরি অভিজ্ঞতাটা আমার এখানে প্রয়োগ করল, তখন আমি বুঝতে পেরেছিলাম সে কত ভয়ানক, কিভাবে তছঞ্চ করেছিল আমাকে 1 থেকে 2টি ঘন্টা। আসলে বন্ধুরা, আমার আবেগ একটু বেশি ছিল। খুব কম বয়সেই অনেক আবেগী হয়ে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আমি হয়তো অনেক শক্তিশালী, আমার সাথে স্যার হয়তো কোনোভাবেই পারবে না। কিন্তু স্যার যখন আমার এখানে আক্রমণ আনতে শুরু করল, তখন আমি বুঝতে পারলাম তার আক্রমণ কত হিংসাত্মক, কত ভয়ঙ্কর, কত রোমান্টিক ছিল। সে যখন তার পরিপূর্ণ পাওয়ার আমার এখানে প্রয়োগ করেছিল, তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তবুও আমি তার প্রেমের পূজারীই ছিলাম। এইভাবে তার কাছ থেকে প্রথম দিন আমি আমার অধিকার আদায় করেছিলাম। তারপর থেকে তার এখান থেকে কিছুটা লজ্জা শরম কমে গিয়েছিল, বিশেষ করে আমার প্রতি। সেও প্রতিদিন রাতে আমাকে খুঁজত, আমিও তাকে খুঁজতাম। শেষ পর্যন্ত 2টি দেহ ছিল, কিন্তু মন ছিল একটি। তাকে ছাড়া আমার কিছু ভালো লাগত না, আমাকে ছাড়া তার কিছু ভালো লাগত না। এভাবে চলতে চলতে তার সাথে আমার বারবার ঘনিষ্ঠ হতে হয়েছে। একটা পর্যায়ে গেল, সে আমাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না, আমিও তাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না। এভাবে চলতে চলতে 2 থেকে 3 মাস পর হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। আমার মধ্যে কেমন জানি বমি বমি ভাব আসে। তারপর ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে বলে আমি নাকি সন্তান সম্ভাবা। বিষয়টি আমার আম্মু শুনে হতবাক হয়ে গেল, আর বলল,
সায়মা, কে তোর এত বড় সর্বনাশ করেছে? আর তুই বা কি করে আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করলি? লোক সমাজে এখন আমি মুখ দেখাবো কি করে? তারপর আমি আম্মুর কাছে বিষয়টি সম্পূর্ণ খুলে বলি। তারপর আমার আম্মু আব্বু আর কি করবে? আর তো কিছু করার নাই, যা হবার তো হয়ে গেছে। তারপর আমার আম্মু আব্বু মিলে আমাকে স্যারের সাথে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর আমাদের ঘর উজাড় করে একটি কন্যা সন্তান জন্ম নিল। কন্যা সন্তান পেয়ে আমি, আমার স্বামী এবং আমার আত্মীয় স্বজন সবাই খুশি। সবকিছু মিলিয়ে বন্ধুরা, এখন আমি মোটামুটি সুখে আছি। কিন্তু কিন্তু মনের ভেতর কিছুটা কষ্ট। এত অল্প বয়সে আমি সন্তানের মা হয়ে গেলাম। সন্তানকে দেখাশোনা, সংসারে দেখাশোনা, এক কথায় পরিবারের মধ্যেই আমার জীবনটা বন্দী অবস্থায় কাটে। জীবনের সমস্ত স্বপ্ন, লেখাপড়া, চাকরি বাকরি সবকিছু মাটি হয়ে গেল শুধুমাত্র একটি ভুলের কারণে। যাই হোক বন্ধুরা, তবু ভালোই আছি। তোমরা সকলেই আমার জন্য দোয়া করবা। আমার কলিজার বন্ধুরা, গল্পটি থেকে তোমরা কি শিখতে পেলে তা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি খুব মজাদার। চলো তাহলে শুরু করি। আমি রূপা, শহরের ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি মা বাবার সঙ্গে। জীবনে বট কিছু ঘটেনি, না কোনো সিনেমার মতো প্রেম, না তেমন নাটক। কিন্তু সেই দিনটা ছিল আলাদা। বিকেলটা ছিল বৃষ্টি ভেজা। মা রান্নাঘরে, বাবা অফিসে। আমি বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। হঠাৎ দরজার বেল। দরজা খুলে দেখি এক মুখ, যা ক্ষোভ। না রূপা, এত বড় হয়ে গেছিস? সৌরভ, তুই এখানে, আমার ছোটবেলার সঙ্গী, পাশের বাড়ির ছেলে স্কুল শেষের পর ও চলে গিয়েছিল অন্য শহরে। তারপর আর কোনো যোগাযোগ ছিল না। এত বছর পর হঠাৎ ফিরে এসেছে সৌরভ। আমার মায়ের ছোট বোনের ছেলে, মামাতো ভাই। কিন্তু আমরা ছোটবেলায় যেন বন্ধু ছিলাম। সেই পুকুরের ধারে দৌড়ানো, পার্টির ওপর বসে গল্প বলা, বিকেলে একসঙ্গে খেলাধুলা, সব মনে পড়ে গেল। ও বলল কয়েক মাস এখানে থাকবে, পড়াশোনার কোর্সের জন্য। আর মামা বললেন এখানেই থাকিস কিছুদিন। আমি কিছু বললাম না, শুধু দেখছিলাম ওকে। চেহারায় পরিণত হওয়া, কণ্ঠে ভার, কিন্তু চোখের সেই দুষ্ট ঝিলিকটা আগের মতোই সন্ধ্যাবেলায় ও পাশে বসে গল্প করতে করতে বলল, তুই একটুও পাল্টাসনি রূপাক্ষ। আমি চুপ করেই রইলাম। ভিতরে কোথাও একটা না বলা অনুভব যেন ধীরে ধীরে জেগে উঠছিল। সন্দেহে একটু ঠান্ডা। মা ও বাবার কেউ ঘরে নেই। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ পেছনে টের পেলাম কেউ দাঁড়িয়ে। চায়ের গন্ধে ঘুম ভেঙে গেল। হেসে বলল সৌরভ। আমি হালকা হেসে জিজ্ঞেস করলাম, চিনি কতটা? তুই যেমন বানাস তেমনি চলবে। আমি এক কাপ ওর হাতে দিলাম। সোফায় পাশাপাশি বসে চা খাচ্ছিলাম। বাহিরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। তুই কি এখনও সেই পুরনো গল্পের বইগুলো পড়িস? হ্যাঁ, আর তোর ছেড়ে যাওয়ার পর সেগুলো আরও আপন হয়ে উঠেছিল, আমি আসতে বললাম। সৌরভ আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চোখে ছিল একরাশ নরম স্পর্শ, না বলা অনুভূতি। আমার বুকের ভেতর যেন হালকা ধকধক করছিল। না, কোনো ভুল ছিল না, কোনো লজ্জা ছিল, শুধু সেই পুরনো বন্ধুত্বের গন্ধ, যার মধ্যে এখন যেন নতুন কিছু জমছে। আমরা অনেকক্ষণ কিছু না বলে বসে বসেছিলাম, শুধু চাকাপের ফাঁকে ফাঁকে চোখে চোখ পড়ছিল। তখনই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। আমি একটু থমকে গিয়ে বললাম, আলোটা আনব? সৌরভ শান্তভাবে বলল, থাক, কিছুক্ষণ এভাবেই থাকি না। সেই অন্ধকারে ঝুম বৃষ্টির শব্দে ওর নিঃশ্বাসের গতি শুনতে পাচ্ছিলাম। দূরত্ব খুব কম ছিল না, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল অনুভূতিরা অনেক কাছাকাছি চলে এসেছে। ঘরটা অন্ধকার, বাইরে ঝুম বৃষ্টি, ঘড়ির টিকটিক শব্দ আর আমাদের নিঃশ্বাস, এই দুটো ছাড়া কোনো শব্দ নেই।
আমি চুপচাপ বসে সৌরভের উপস্থিতি অনুভব করছিলাম। হঠাৎ বিদ্যুৎ এসে গেল, হালকা আলো ঘরে ছড়িয়ে পড়ল। আমাদের চোখে মুখে ধরা পড়ে গেল এক অদ্ভুত ঘনত্ব। আমি চোখ সরিয়ে রান্নাঘরের দিকে এগোতে চাইলাম, কিন্তু সে বলল, রূপা, আমি সবসময় ভেবেছি তোর সঙ্গে আমার কিছু ছিল যেটা আর কারোর সঙ্গে হয়নি। কি? আমি থেমে গেলাম। তুই কি এটা শুধু বন্ধুত্ব তো ভাবিস? ওর গলায় কাঁপা ছিল। আমার ঠোঁট শুকিয়ে গেল, চোখে চোখ রাখার সাহস পেলাম না। আমি বললাম, সৌরভ, তুই তো আমার মামাতো ভাই। ও সে একটু হেসে বলল, হ্যাঁ, কিন্তু রক্তের নয়, শুধুই সম্পর্কের নামটা ভাই। কিন্তু অনুভূতিগুলোর তো নিজের নাম আছে, তাই না? আমার বুক ধুকপুক করছিল। বহু বছর আগে আমরা যখন কলেজে পড়তাম তখনও সৌরভের চোখে এমন কিছু দেখতাম, কিন্তু তখন কেউ কিছু বলেনি। আজ এত বছর পর সে এসে আমার জীবনের নিঃশব্দ প্রশ্নগুলোর উত্তর চাইছে। আমি শান্তভাবে বললাম, আমার ভিতরেও কিছু ছিল, আছে, তবে আমি এখনও নিশ্চিত না সেটা কি। কুসৌরভ হালকা হেসে বলল, আমি তাড়াহুড়ো করব না। তুই ভাবতে পারিস আমি তোর পাশে আছি, যেমন ছিলাম। তফাৎ শুধু একটাই, এবার আর চুপ থাকব না, আগি। আমাদের মাঝখানে থাকা সেই পুরনো সম্পর্কটা যেন নতুন রূপ নিচ্ছিল। সন্ধেটা অনেক নরম হয়ে এসেছিল। ঘরের বাতাসে কেমন এক পুরনো দিনের গন্ধ। সৌরভ আমার পাশে বসেছিল, আর আমরা দুজনেই নীরব। কিন্তু সেই নীরবতা কেমন যেন কথা বলছিল। দুজনেই জানি এটা শুধুই নীরবতা না, এটা অপেক্ষা। সে হঠাৎ বলল, তুই এখনো আগে যেমন ছিলি একদম তেমনি। আমি ভাবিনি তোকে এভাবে আবার পাব। আমি একটা হালকা হাসি দিলাম। অনেক কিছু বদলেছে সৌরভ, শুধু কিছু অনুভূতি বোধহয় বদলায় না। গিয়ে ও আমার দিকে এক পলক তাকিয়ে বলল, তুই জানিস, তোর চোখের দিকে তাকালেই আমার সব ব্যস্ততা মিলিয়ে যায়। আমি চোখ সরিয়ে চুপ করে রইলাম, কিন্তু আমার হৃদয়ের ভিতরটা যেন কারা ধীরে ধীরে দরজার কপাট ঠেলে খুলে দিচ্ছে। সৌরভ আস্তে করে আমার হাত ধরল, নরম শান্ত নিঃশব্দে। আমি ওর দিকে তাকালাম। মুখে কোনো প্রশ্ন ছিল না, শুধু ছিল একরাশ বিশ্বাস। ও বলল, এই অনুভূতিটা ভুল নয় না। আমাদের গল্প শুরু হয়েছিল অনেক আগে, মাঝখানে থেমে গিয়েছিল, কিন্তু শেষ তো তখনও লেখা হয়নি। গিয়ে আমরা দুজনেই জানতাম এই মুহূর্তটা বদলাতে চলেছে অনেক কিছু। কেউ তাড়াহুড়ো করল না, শুধু একে অপরের কাছাকাছি এলাম, নিঃশব্দে, শ্রদ্ধায়, ভালোবাসায়। সেদিন দুপুরের সবাই বাইরে ছিল, মা এক আত্মীয়র বাড়ি, বাবা অফিসে। বাড়িটা যেন কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমি রান্নাঘরে ছিলাম, হালকা চা বানাচ্ছিলাম। ঠিক তখনই সৌরভে এল এক গাল হেসে, আজ কেউ নেই তাই না? তুমি এসো, চা হয়ে গেছে, খিও। সোফায় বসে আমি পাশে এসে বসতেই সৌরভ বলল, এমন ফাঁকা বাড়ি, আর শুধু তুই আর আমি, এটা কোনো গল্পের শুরু মনে হয় না তোর? আমি হেসে ফেললাম, গল্প তো অনেক আগে শুরু হয়ে গেছে, শুধু আমরা বুঝে উঠিনি। চা শেষ করে আমরা বারান্দায় এলাম। বৃষ্টি থেমে গেছে, হালকা রোদও। হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, আজ তোর চোখে একটা শান্তি দেখছি, অনেক দিন পরে। আমি ম্লান হেসে বললাম, হয়তো এই একটুখানি নিরিবিরি সময়, যেটা শুধু আমাদের, যেখানে কাউকে প্রমাণ করতে হয় না, কিছু লুকোতে হয় না গো সৌরভ, আমার খুব কাছে এসে দাঁড়াল। আমাদের মাঝখানে মাত্র একটা নিঃশ্বাসের দূরত্ব। সে বলল, তুই কি জানিস, এই কয়েকটা দিন আমার জীবনের সেরা সময় হয়ে থাকবে, কারণ এই সময়টা শুধু আমার, শুধু তোর, কাউকে নিয়ে নয়, শুধু আমরা। আমি চুপ করেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে আমার মনের সমস্ত জানালাগুলো খুলে গিয়েছিল। ও আমার হাতটা খুব ধীরে নিজের হাতে নিল। নেই কোনো চটুলতা, নেই তাড়াহুড়ো, শুধু এক গভীর সম্মতি, শুধু আমাদের দুজনের ছোট্ট নিঃশব্দ এক পৃথিবী। একদিন সন্ধেবেলা বারান্দায় বসে আমরা চুপচাপ ছিলাম। সৌরভ হঠাৎ বলল, রূপা, তোকে একটা কথা বলার ছিল। আমি দিল্লিতে চাকরির জন্য একটি অফার পেয়েছি। আমার কাজটা এক মুহূর্তে যেন জমে গেল। কখন যাবি? আগামী সপ্তাহে। খুব হঠাৎ সব ঠিক হয়ে গেল। আমি চুপ করে রইলাম। ভিতরে একটা চাপা কষ্ট হলেও আমি জানতাম এটা জীবনের বাস্তবতা। ও বলল, তুই চাইলে আমি থাকতেও পারি। আমি ধীরে মাথা নাড়লাম, না। সৌরভ,
সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরকে উঠতে দেওয়াও। ভালোবাসা সেই রাতে আমরা দুজনেই বুঝেছিলাম ভালোবাসা সবসময় এক পথে চলে না। কখনো কখনো ভালোবাসা মানে হল কাউকে সময় ছেড়ে দেওয়া, যাতে তারা নিজেকে খুঁজে পায়। আমার জীবনে সৌরভ এসেছিল এক নরম জ্যোৎস্নার মতো। আমাদের মাঝের অনুভূতিগুলো রয়ে গেল স্পর্শের বাইরে, কিন্তু হৃদয়ের গভীরে। ভালোবাসা মানে সবসময় পাওয়া কি নয়, কখনো কখনোই বুঝে যাও আগে। কখনো কাউকে আপন করে রাখতে গেলে তাকে স্বাধীনতা দেওয়াই সবচেয়ে বড় প্রমাণ। সম্পর্কের গভীরতা কথা বা শরীরের মাঝে নয়, আত্মার সংযোগে। সব সম্পর্কই চিরকালীন নয়, কিন্তু প্রতিটি সম্পর্ক কিছু না কিছু শেখায়। ভালোবাসা মানেই একসাথে থাকাই নয়, কখনো কখনো ছেলে দেওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। সেদিন রাতে হঠাৎ করেই আবেগে ভেসে গিয়েছিলাম। ভাতিজা চুপচাপ আমার পাশে এসে দাঁড়াল। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে ঠিক আমার মতোই কিছু অনুভব করছে। আমি এগিয়ে গিয়ে তার কপালে আলতো করে একটা চুমু দিলাম, তারপর শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি রিয়া। আমি বিয়ের পর শ্বশুর বাড়িতে আসি। সংসারের টানাপড়েন, দায়িত্ব আর একাকিত্বের ভেতরেই আমার দিন কেটে যাচ্ছিল। আমার ভাতিজা অনেকটা সময় আমার কাছেই কাটাত। সে কখনো বই পড়তে আসত, কখনো আমার সাথে গল্প করত, আবার কখনো ছোটখাট কাজে সাহায্য করত। দিন দিন বুঝতে পারছিলাম ওর সঙ্গে আমার এক ধরনের আলাদা টান তৈরি হচ্ছে। যখন সে হেসে কথা বলতো, আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠত। আমি নিজেকে বোঝাতাম এটা শুধু স্নেহ, এর বেশি কিছু না, কিন্তু মনের ভেতরে কোথাও যেন এক অদৃশ্য আকর্ষণ তৈরি হচ্ছিল। ভাতিদার চোখে অদ্ভুত এক ভালোবাসার ঝলক আমি প্রতিদিন খুঁজে পেতাম। সেদিন দুপুরে ঘরে আমি একা ছিলাম। সে হঠাৎ দরজার সামনে এসে দাঁড়াল। আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, চাচি, আপনাকে খুব ক্লান্ত লাগছে, আপনি ঠিক আছেন তো? আমি উত্তর দিলাম, হ্যাঁ আছি, শুধু একটু একা লাগে মাঝে মাঝে। ওর চোখে যে মমতা ঝলকাচ্ছিল, সেটা আমার বুকের ভেতর কেমন এক আলোড়ন তুলল। সেদিনই প্রথম মনে হলো হয়তো এই সম্পর্ক একদিন অন্যরকম রূপ নেবে। সেদিন সন্ধ্যায় উঠোনে বসে কাপড় ভাঁজ করছিলাম। আলতো বাতাস বইছিল, চারদিক নিস্তব্ধ। ভাতিজা এসে পাশে বসল। আমার দিকে তাকিয়ে বলল, চাচি, আপনি সবসময় একা এত কাজ করেন, আপনাকে সাহায্য করার মতো কেউ নেই কেন? আমি হেসে বললাম, এটাই তো আমার অভ্যাস হয়ে গেছে, আর তুমি তো মাঝে মাঝে পাশে থাকো। ওর চোখে তখন অদ্ভুত এক গভীরতা, যেন আমার কথার ভেতরে লুকিয়ে থাকা আবেগ বুঝতে পারছিল। চোখে চোখে কিছুক্ষণ নীরবতা জমে রইল। আমার বুক কাঁপছিল, তবু নিজেকে সামলে নিলাম। আমি বললাম, তুমি তো ছোট, এসব ভেবে লাভ নেই। সে মৃদু হাসল, চাচি, বয়সে ছোট হতে পারি, কিন্তু মন তো বোঝে। আপনার একাকিত্ব আমি বুঝি। ওর কথায় বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে এলো। সেদিনই মনে হল এই সম্পর্ক হয়তো শুধু ভাতিজা চাচির সীমানায় আটকে থাকবে না, ভেতরে ভেতরে অন্য এক গল্প জন্ম নিচ্ছে। পরদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভিজে বাতাস উপভোগ করছিলাম। হঠাৎ ভাতিজা পাশে এসে দাঁড়াল। সে বলল, চাচি, বৃষ্টিতে আপনার চোখগুলো আরও উজ্জ্বল লাগে। আমার গাল গরম হয়ে উঠল। অকারণে হেসে বললাম, তুমি এসব কি বলছ? সে হালকা হেসে বলল, সত্যিই বলছি, আপনার মধ্যে একটা অচেনা টান আছে, আমি চাইলেও দূরে থাকতে পারি না। আমার বুকের ভেতর কেমন যেন ধকধক করছিল। আমি চুপ করে তার দিকে তাকালাম। মনে হলো এই নীরবতা হাজারো কথার থেকেও বেশি কিছু বলে দিচ্ছে। এক মুহূর্তে ও হাত বাড়িয়ে আমার ভেজা চুলটা কপাল থেকে সরিয়ে দিল। সে স্পর্শের শরীরটা যেন কেঁপে উঠল। আমি কিছু বললাম না, শুধু চোখ নামিয়ে দাঁড়িয়ে রইলাম। সেদিন মনে হলো আমাদের মাঝের সম্পর্ক আর আগের মতো থাকছে না। এক অদ্ভুত আবেগের শুরু হয়ে গেছে, যা থামানো কঠিন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল। বাড়ি অন্ধকারে ডুবে আছে। আমি রান্নাঘরে মোমবাতি জ্বালাচ্ছিলাম। হঠাৎ ভাতিজা এসে পাশে দাঁড়াল।
তার চোখে মোমবাতির আলো ঝিলমিল করছিল। আমি চুপ করে তাকিয়ে রইলাম। মনে হলো সময় থেমে গেছে। সে ফিসফিস করে বলল, চাচি জানেন, আপনাকে ছাড়া এই ঘরটা ফাঁকা লাগে। আমি কেঁপে উঠলাম, হাতের মোমবাতি প্রায় পড়ে যাচ্ছিল। সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে আমার হাতটা ধরে ফেল। আমাদের দুজনের আঙুল জড়িয়ে গেল অজান্তেই। আমি নিচু গলায় বললাম, এভাবে বলা ঠিক না। সে হেসে বলল, কিন্তু মনের কথা না বললে কি মন শান্ত থাকে? আমার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই নীরবতায়, এই অন্ধকারে আমাদের চোখে চোখে কত অজানা কথা আটকে আছে। সেদিন রাতে বুঝলাম এই সম্পর্কটা কেবল দায়িত্ব বা আত্মীয়তার মধ্যে সীমাবদ্ধ নেই, এর মধ্যে একটা গভীর টান তৈরি হয়েছে। সেদিন রাতের সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি উঠোনে বসেছিলাম। চাঁদের আলোয় আকাশটা দেখছিলাম। হঠাৎ ভাতিজা চুপি চুপি এসে পাশে বসল। তার চোখে ছিল ভীষণ টান, অন্তরের লুকানো ভালোবাসা। আমি বললাম, এভাবে রাতে বারবার কাছে আসা কি ঠিক? সে শান্ত গলায় উত্তর দিল, চাচি, আমি আপনাকে সম্মান করি, কিন্তু জানি না কেন আপনার কাছাকাছি আসলে এক অদ্ভুত শান্তি পাই। আমার বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার হাতের ওপর রাখল। হাতটা গরম হয়ে উঠল, যেন অনেক দিনের চেপে রাখা আবেগ এক মুহূর্তে ভেসে উঠল। আমু হাত সেলাম, ছড়াইনি, বরং প্রথমবারের মতো বুঝলাম আমার ভেতরেও তার প্রতি আলাদা এক টান জন্ম নিচ্ছে। সে আস্তে আস্তে বলল, আপনি যদি একবার চোখের দিকে তাকান বুঝবেন আমি মিথ্যে বলছি না। আমি সাহস করে চোখ তুললাম। তার চোখে যে সত্যি ছিল তা আমাকে ভীষণ নরম করে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমি আশে দুজনেই যেন একে অপরের খুব কাছের মানুষ। সেই রাতে প্রথমবার আমাদের মধ্যে সেই স্পর্শের উষ্ণতা এলো যা সব কিছু পাল্টে দিল। সেই রাতে হাত ধরার পর আমি ভেতরে ভেতরে অদ্ভুত অস্থিরতায় ভুগছিলাম। মনে হচ্ছিল একটা অদৃশ্য বাঁধনে আমরা বাধা পড়েছি। পরের দিন সন্ধ্যায় ভাতিজা আবার আমার পাশে এসে বসল, আলতো করে জিজ্ঞেস করল, চাচি, কাল রাতে আমি যদি কিছু বেশি করে ফেলি মাফ করবেন? আমি মৃদু হেসে বললাম, না, ভুল করনি, কিন্তু এটা ভুলে যেও না, আমাদের সম্পর্কটা সহজ নয়। সে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকাল। আমি জানি সমাজ হয়তো এটা মেনে নেবে না, কিন্তু আমার হৃদয় তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারে না। তার কথাগুলো শুনে বুক কেঁপে উঠল। আমার ঠোঁটে একরাশ নীরবতা জমে গেল। হঠাৎ সে খুব সাবধানে আমার কাঁধে হাত রাখল। চাঁদের আলোয় সেই স্পর্শ ভীষণ কোমল মনে হল। মনে হচ্ছিল যেন পৃথিবীর সব চিন্তা, দুঃখ মুছে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললাম। তারপর বললাম, যদি এতটাই চাও তবে একদিন সবাইকে জানাতে হবে, শুধু গোপনে নয়, খোলাখুলিভাবে। তখনই বুঝ তুমি সত্যিই আমাকে চাইছ। সে দুইভাবে উত্তর দিল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি চাচি, একদিন আমি সবাইকে জানাবো, তুমি শুধু আমার পাশে থেকো সেদিন। রাতে আমাদের মধ্যে কোনো সীমা ছাড়ানো কিছু হয়নি, কিন্তু সেই স্পর্শ, সেই প্রতিশ্রুতি আমাদের সম্পর্ককে আরও অভেদ্য বন্ধনে বেঁধে দিল। সেদিনকার প্রতিশ্রুতির পর আমাদের মধ্যে দূরত্ব যেন আরও কমে এলো। ভাতিজা প্রতিদিন কোনো না কোনো অজুহাতে আমার পাশে বসত, আর আমি নিজের অজান্তেই তাকে খুঁজে বেড়াতাম। একদিন রাতে বাড়ির সবাই আত্মীয়ের বিয়েতে বাইরে ছিল। সারা বাড়ি ফাঁকা। আমার বুক ধুকপুক করছিল, কারণ আমি জানতাম আজ রাতেই হয়তো কিছু বদলে যাবে। রাতের খাবার শেষে ভাতিজা চুপচাপ রান্নাঘরে এলো, কথা না বলে শুধু আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এমন এক টান ছিল যেটা উপেক্ষা করা অসম্ভব। আমি ফিসফিস করে বললাম, আজ রাতে তুমি থাকছ? সে মৃদু হাসল, মাথা নেড়ে বলল, হ্যাঁ চাচি, আজ তোমাকে একা ছাড়তে পারবো না। সেদিন আমরা একসাথে বসে অনেক গল্প করলাম। সে তার স্বপ্নের কথা বলল, আমি আমার একাকিত্বের কথা বললাম। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। মাঝে মাঝে ওর হাত আমার হাতে ছুঁয়ে যাচ্ছিল। আমি টের পাচ্ছিলাম আমার বুকের ভেতর কেমন অদ্ভুত উষ্ণতা জমে উঠছে। ঘড়ির কাঁটা যখন গভীর রাতছুল, আমি বললাম, যা কিছু হোক, আজকের রাত আমরা শুধু নিজেদের জন্য রাখি। সে এগিয়ে এসে আমার পাশে বসো, চোখে চোখ রেখে বলল, আজ থেকে তুমি একা নও, আমি আছি তোমার জন্য। চাঁদের আলোয় সেই প্রতিজ্ঞার সঙ্গে আমরা একসাথে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম।
ভয় ছিল, লজ্জা ছিল, কিন্তু ভালোবাসার টান তার চেয়ে অনেক গভীর হয়ে উঠেছিল। রাতের নীরবতা চারদিকে ঘিরে ধরেছিল। বাড়ি যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল আমাদের মুহূর্তের জন্য। আমি আর ভাতিজা একসাথে বসে আছি বারান্দায়। চাঁদের আলো আমার মুখে পড়ছিল, আর ওর চোখ সেই আলোয় আটকে ছিল। মুহূর্তটা যেন থেমে গিয়েছিল। হঠাৎ সে আমার হাতটা আলতো করে ধরে ফেল। আমার বুক কেঁপে উঠল। আমি প্রথমে হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না, বরং সেই উষ্ণতা যেন আমাকে আটকে রাখো। আমি আস্তে করে বললাম, এভাবে কেউ দেখলে কি বলবে? সে মৃদু হাসল, চোখে ভরসা নিয়ে বলল, এখানে তো কেউ নেই, শুধু তুমি আর আমি। তারপর ধীরে ধীরে সে আমার কাঁধে মাথা রাখল। আমার গায়ে কেমন এক অচেনা শিহরণ ছড়িয়ে পড়ল। আমি হাত বাড়িয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। আমাদের মধ্যে দূরত্ব ভাঙতে শুরু করল। আমরা চুপচাপ বসে রইলাম। হঠাৎ সে মুখ তুলে আমার দিকে তাকালো। চোখে সেই অনুরাগ, সেই নাবলা কথা, যা এতদিন আমাদের মধ্যে জমেছিল। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম, কিন্তু সে আলতো করে আমার চিবুক তুলে দিল। সেই মুহূর্তে আমি বুঝলাম, আমাদের ভালোবাসা আর আটকে রাখা যাবে না। প্রথমবারের মতো তার ঠোঁট আমার কপালে ছুঁয়ে গেল। চাঁদের আলো, রাতের নিস্তব্ধতা আর আমাদের প্রথম স্পর্শ সব মিলে সেই রাত হয়ে উঠল অমলিন। সেদিন রাতে হঠাৎ করেই আবেগে ভেসে গিয়েছিলাম। ভাতিজা চুপচাপ আমার পাশে এসে দাঁড়াল। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে ঠিক আমার মতোই কিছু অনুভব করছে। আমি এগিয়ে গিয়ে তার কপালে আলতো করে একটা চুমু দিলাম। তারপর শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল চারপাশের পৃথিবী থেমে গেছে, কেবল আমাদের নীরব ভালোবাসা বেঁচে আছে। ভাতিজাকে জড়িয়ে ধরার পর থেকে আমাদের সম্পর্ক আরও অন্যরকম হয়ে উঠেছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম এটা হৃদয়ের বাঁধন। কিছুদিন পর আমি সাহস করে তাকে বললাম, তুই শুধু ভাতিজা নস, তুই আমার সবচেয়ে কাছের মানুষ। সে হেসে উত্তর দিল, চাচি নাই, তুমি শুধু আমার রিয়া। আমাদের সম্পর্ক নিয়ে প্রথমে চারপাশে নানা প্রশ্ন উঠেছিল, কিন্তু ধীরে ধীরে সবার সম্মতি পেলাম। অবশেষে একদিন আমরা বিয়ের পিঠিতে বসি। আমার জীবনের অপূর্ণতা যেন হঠাৎ করেই পূর্ণ হয়ে গেল। আর গল্পের এই শেষ অধ্যায়ে আমি শুধু একটা কথাই বলবো, ভালোবাসা কখনো বাধা মানে না, শুধু সাহস চাই, আর সেই সাহসই আমাদের দুজনকে এক করে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।